নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শিরোনামটা দিয়েছি ইউনূসের থোতা মুখ ভোতা করে দিল রাষ্ট্রপুঞ্জ। একটা সংস্থা আছে যার মান্যতা সবাই দিয়ে থাকে, রাষ্ট্রপুঞ্জও দিয়ে থাকে, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন। সেই সংস্থাটার নাম হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ। এটা আমেরিকা বেসড। তারা জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের সময় মানবাধিকার কি লঙ্ঘন হয়েছে এবং তারপরে বাংলাদেশে মানবাধিকার সংক্রান্ত যা পরিস্থিতি সে সম্পর্কে তথ্য সংগ্রহ করছে, তারা রিপোর্টও প্রকাশ করবে। কিন্তু তারা যেটা জানিয়েছে যে ইউনূসের জমানায় নির্বিচারে গণগ্রেপ্তারি হচ্ছে, বিচারের নামে প্রহসন হচ্ছে, আদালত চত্বরে রাজনৈতিক নেতৃবৃন্দকে হেনস্থা করা হচ্ছে, বিনা বিচারে বন্দী করে রাখা হচ্ছে, সাংবাদিকদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দিয়ে তাদেরকে জেলে পুরে রাখা হচ্ছে, অনেককে কন্ডেম সেলে রাখা হচ্ছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, সাংবাদিকদের নামে খুনের মামলা দায়ের করা হয়েছে। অর্থাৎ এগুলো যে নিছক প্রতিহিংসার বশে করা, এটা নিয়ে কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের কোনো সন্দেহ নেই। এবং ধর্মীয় সংখ্যালঘুদের যে পরিকল্পনা করে এথনিক ক্লিনজিং করার চেষ্টা হচ্ছে সে সম্পর্কেও এই প্রতিষ্ঠানটি সম্যক রূপে ওয়াকিবহাল। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন সরকারকে সুপারিশ করে এবং সেই সুপারিশগুলো যাতে সরকার কার্যকরী করে তার জন্য অনুরোধ করে। সুপারিশ কার্যকর করা বা না করা পুরোটাই সরকারের সিদ্ধান্তের উপর নির্ভরশীল, কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ সুপারিশ করে এবং তাদের একটা লেজিটিমেসি আছে সারা বিশ্বে এবং রাষ্ট্রপুঞ্জ তাদেরকে মান্যতা দেয়। ইউনূস তো ডেমোক্রেট প্রশাসনের কোলের ছেলে। সেই আমেরিকা বেসড হিউম্যান রাইটস ওয়াচ যখন এই ধরনের প্রতিবেদন বার করে, এই ধরনের সুপারিশ করে, তখন বুঝতে হবে যে ইউনূসের থোতা মুখ সত্যি ভোতা হয়ে গেছে। আমি বলেছি না যে ইন্টারন্যাশনাল লেভেলের বাটপার এবং রুটলেস ওয়ান্ডার এই লোকটা। ও শুধু নিজের পরিবার এবং প্রতিষ্ঠানের স্বার্থ বোঝে। 18 কোটি বাংলাদেশের স্বার্থ ওর কাছে কিচ্ছু না। তাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দেবে শুধুমাত্র নিজের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য। ফ্রান্স বেস, প্যারিস বেস রিপোর্টার্স উইদাউট বর্ডার কি বলেছে যে বিশ্বে সাংবাদিকদের পক্ষে বিপজ্জনক যে দেশগুলো আছে তার মধ্যে তৃতীয় হচ্ছে বাংলাদেশ। এগুলো আন্তর্জাতিক সংস্থা। এরা যখন কিছু বলে, কিছু যখন সুপারিশ করে, সেটা নিয়ে কিন্তু শোরগোল পড়ে যায়। অর্থাৎ যারা অনেকে ভেবেছিলেন না ইউনূস হচ্ছে পশ্চিমী দুনিয়ার একেবারে নয়নের মণি, সেই পশ্চিমী দুনিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান ইউনূসের প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে। অর্থাৎ কার্যত ওর থোতা মুখটা ভোঁতা করে দিয়েছে। কি নির্লজ্জভাবে এই লোকটা মিথ্যা কথা বলে। সাম্প্রতিক অতীতে তার ভুরি ভুরি নিদর্শন আছে। আবার বলছি, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমেরিকার ডিপ স্টেটের সহায়তায় পয়সা ঢেলে ছাত্রদের হাতে টাকা দিয়ে মেটিকুলাসলি ডিজাইন এই অভ্যুত্থানটা ইউনূস করেছিল, ওই মাস্টার মাইন্ড। এবং ওর ইনস্ট্রাকশন এই মাহফুজ, সার্জিস, নাহিদ এরা ফলো করত এবং অনেক দিন ধরে এই পরিকল্পনা রচিত হয়েছে। হঠাৎ করে হয়নি, বিগত 6 বছর ধরে এই পরিকল্পনা রচিত হয়েছে। বিশেষ করে আপনার ওবামা প্রশাসনের শেষের দিক থেকে শুরু হয়েছিল। ট্রাম্পের প্রথম জমানায় সেটা সফল হয়নি। আবার যখন বাইডেন চলে এলেন তখন আবার ইউনূস, ডোনাল্ডু সক্রিয় হয়ে উঠলেন এবং পিছনে মদত দিয়েছিলেন হিলারি ক্লিন্টন। কারণ হিলারি ক্লিন্টন শেখ হাসিনাকে অনুরোধ করেছিলেন যে জামাতের নেতা যাদেরকে যুদ্ধ অপরাধে ফাঁসি বা যাবজ্জীবনের সাজা দিয়েছিল ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, তাদের সাজা মুকুব করার জন্য। হাসিনা শোনেননি এবং ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যে তদন্ত করছিল হাসিনার সরকার, সেই তদন্ত বন্ধ করতে হিলারি ক্লিন্টন শেখ হাসিনাকে অনুরোধ করেছিলেন। হাসিনা সেটাও রাখেননি এবং তিনি বলেছিলেন শেখ হাসিনা যে আমি ইউনূসকে পদ্মার পানিতে চোবাবো। সেই রাগ থেকে প্রতিহিংসার বশে ইউনূস এই চক্রান্তটা করেছে। কিন্তু দেখুন,
ওর তো নিজের কোনোদিন সরকারি প্রশাসন যন্ত্রে সামিল হওয়ার অভিজ্ঞতা নেই। যা করেছে ওর মাইক্রো ফিন্যান্স এবং গ্রামীণ ব্যাংক। আরে গ্রামীণ ব্যাংক আর মাইক্রো ফিন্যান্সের কর্তা হয়ে 18 কোটি বাঙালির ভাগ্য নিয়ন্ত্রণ করা যায়? ডক্টর মনমোহন সিং, তিনি ব্যুরোক্র্যাট, ইকোনমিস্ট, যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন, অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন, রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, ইউজিসিতে ছিলেন, পাঞ্জাব ইউনিভার্সিটিতে অর্থনীতি পড়িয়েছেন এবং তারপরে ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। দীর্ঘদিন সরকারি প্রশাসন যন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন ডক্টর মনমোহন সিং। তার পুঁথিগত জ্ঞান, সেটাকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে পেরেছিলেন ডক্টর সিং, যেহেতু তিনি সরকারি প্রশাসন যন্ত্রের একটা অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন। কিন্তু ইউনূস কোনোদিন সরকারি প্রশাসন যন্ত্রে ছিলেন না। জীবনের উপান্তে এসে হঠাৎ করে মুখ্য উপদেষ্টা হয়েছেন এবং উপদেষ্টা হয়েই নিজের কোটেরিকে তিনি উপদেষ্টা করে দিয়েছেন। ওইসব গ্রামীণ ব্যাংক, মাইক্রো ফিন্যান্সের লোকজন সব এনজিও কালচারের লোকজন, যাদের না আছে গণভিত্তি, না আছে বাংলাদেশের মানুষের প্রকৃত চাহিদা কি সে সম্পর্কে সম্যক কোনো ধারণা। এবং এই সরকারটা অসাংবিধানিক, অনির্বাচিত। এবং এই সরকারকে মদত দিচ্ছে কারা? জঙ্গি জিহাদি জামাত। জামাত কি করতে চায় আপনারা সবাই জানেন। তাই ইউনূস ওদের পুতুল হয়ে নাচছে, লাফাচ্ছে। ওরা উঠতে বললে উড়ে যাচ্ছে, বসতে বললে বসে যাচ্ছে। সেই জন্য হিউম্যান রাইটস ওয়াচকে কড়া রিপোর্ট দিতে হয়। রিপোর্টার্স উইদাউট বর্ডারকে বলতে হয় যে বাংলাদেশ সাংবাদিকদের পক্ষে বিপজ্জনক। সারা বিশ্বে ইউনূসের জঙ্গি শাহির বিরুদ্ধে মানুষ সরব হচ্ছেন এবং কি সাধারণ বাংলাদেশের মানুষ, যারা আওয়ামী লীগ, বিএনপি ওইসব করেন না, যারা বাংলাদেশের মঙ্গল চায়, বাংলাদেশ যাতে উন্নতির সড়কে হাঁটে সেটা চায়, তারা বলছেন সমাজ মাধ্যমে, স্যার এনাফ ইজ এনাফ, ইউ মাস্ট স্টেপ ডাউন। তারা বলছেন। এটা হচ্ছে বাস্তব অবস্থা। আমার ধারণা ইউনূস মনস্থির করে নিয়েছেন, তার পরিবারের লোকজনও চাইছেন যে তিনি ছেড়ে দিন। বাট লোভী বৃদ্ধ আবার কোনো চক্রান্ত করে ওটা অশান্তি তৈরি করে যদি আরো কিছুদিন ক্ষমতা আঁকড়ে থাকা যায়, কিন্তু সেটা মনে হয় সফল হবে না। একাধিক আন্তর্জাতিক সংগঠন, আমেরিকা সহ পশ্চিম দুনিয়ার অনেক দেশ চাইছে বাংলাদেশেরা সুষ্ঠু নির্বাচন হোক এবং নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক, এবং ইউনূসের সমর্থকগুলো তার প্রতি মোহভঙ্গ হয়েছে। এই যখন পরিস্থিতি, তখন ওভারসিজ কংগ্রেসের সভাপতি শ্যাম পিত্রোদা একটা কথা বলেছেন। এটা হচ্ছে কংগ্রেসের অফিসিয়াল লাইন। যারা এতদিন ধরে বিনা কাগজপত্রের আমাদের দেশে নাগরিক হয়েছেন, তারা যেন ভারতেই থাকেন, এবং যারা ভারতবর্ষে আসতে চান তাদেরকে যেন ভারতবর্ষ বুক আগলে তাদের গ্রহণ করে। অর্থাৎ এই যে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা আসবে, জনারণ্যে মিশে যাবে, ওই আনসার আল বাংলার জঙ্গি কাজ করবে, স্লিপার সেল হবে, এইসব হোক, শ্যাম পিত্রোদার কোনো আপত্তি নেই। এগুলো হচ্ছে কংগ্রেসের আনুষ্ঠানিক মত। লোকসভা নির্বাচনের আগেও তিনি অনেক কথা বলেছিলেন, কংগ্রেস তাকে বহিষ্কার করেছিল। আবার নির্বাচন মিটে যাওয়ার পর শ্যাম পিত্রোদা স্বমহিমায় রাজীব গান্ধীর বন্ধু, সেজন্য রাহুল তাকে খুব পছন্দ করেন। এগুলো হচ্ছে ওই ইকোসিস্টেম, ওই ইকোসিস্টেমের মনোভাব। আমরা তো বলছি ভারতে কারা আসবেন? আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হবেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন। কারণ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে ধর্মীয় কারণে কোনো মুসলমানরা নিপীড়নের শিকার হতে পারেন না, কারণ ওই তিনটে দেশেই রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। স্বাধীনতা মানে 71 সালে বাংলাদেশে হিন্দু পপুলেশন কত ছিল? 23%। এখন কত? 8%। পাকিস্তানে 1%, আফগানিস্তানে সামান্য কয়েকশো আছেন। আমরা তাদেরকে নেব যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছেন। সেই জন্যই তো সিএর একটা ডেডলাইন আছে। কিন্তু তারপরেও যদি পরিস্থিতি অন্যরকম হয়, যদি এক্সোডাস হয় হিন্দুদের, আমরা চেষ্টা করব সংশ্লিষ্ট দেশের সরকারকে বোঝাতে, চাপ দিয়ে
নিজের দেশেই তারা যাতে থাকতে পারেন সম্মান নিয়ে। কিন্তু পরিস্থিতি যদি সম্পূর্ণ হাতের বাইরে চলে যায়, যদি হিন্দুরা ভারতে আসতে চান আসবেন, কিছু করার নেই, চাপ বাড়বে, কিন্তু আমরা তাদেরকে নিশ্চয়ই গ্রহণ করব। কারণ মহাত্মা গান্ধী বলেছিলেন যে শুধু ভারতে নয়, এই ভারতীয় উপমহাদেশে সনাতনীদের বা হিন্দুদের রক্ষাকর্তা হলো ভারত। 95% হিন্দু বিশ্বের এই ভারতবর্ষে বাস করে, তাদেরকে আমরা গ্রহণ করব যদি নিদারুণ অপারগতার জন্য তারা নিজেদের মাতৃভূমি ছাড়তে বাধ্য হন। যাকে তাকে গ্রহণ করব না। জঙ্গি জেহাদি নিজের ধর্ম পরিচয় লুকিয়ে জনারণ্যে ঢুকে গিয়ে এখানে মিশে যাবেন, তারপর ইকোসিস্টেমের পক্ষে তারা ভোট দেবেন, তাদেরকে নেব না। এদেরকে খুঁজে বার করতে হবে। দিল্লি পুলিশেরা বাঙালি অফিসারদের নিয়ে সেল তৈরি করেছে যাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঠিকভাবে আইডেন্টিফাই করা যায়, ভাষা যাতে কোনো সমস্যা তৈরি করতে না পারে। শ্যামপিত্রদার মতো লোকদের এই ধরনের বক্তব্য আসলে ওই ইকোসিস্টেমের প্রকৃত মনোভাবেরই প্রকাশ। দেখুন, ইউনূস সরকার সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে, মানুষকে উস্কে দিচ্ছে, ভারত বিরোধী জিগির তুলছে, সর্ষে খেতে বিজেপি বাংকার করছে, বাংলাদেশের অধিবাসীরা ভারতীয় ভূখণ্ডে ঢুকে ফসল কাটছে, ভারতীয়রা বাধা দিচ্ছে, হানাহানি হচ্ছে, একজন মারা গেছেন মৌলভীবাড়িতে, ভারত বাংলাদেশ বর্ডারে ত্রিপুরায়। ইউনূস এবং তার জঙ্গি সহযোগীদের এই ভারত বিরোধী আস্ফালন সাধারণ মানুষকে কিন্তু উত্তেজিত করে তুলছে। ছোটখাটো ঘটনা থেকেই কিন্তু বড় ঘটনার সূত্রপাত হয়। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে ভারতবাসীকে সতর্ক থাকতে হবে, কারণ ইউনূসের প্রশাসন প্ররোচনা দেবে, আমরা যেন সেই প্ররোচনায় পা না দিই, এটা আমাদের নিশ্চিত করতে হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.